নিজের বিয়ের আসরে যখন কেউ এসে বলল আজকে নাকি আমার বইয়ের ডেলিভারি হবে এবং এই বাচ্চার বাবাও নাকি আমি হব, এ কথা শুনে আমার তো 12টা বেজে গেছে। কবুল বলার পূর্ব মুহূর্তে একটা পিচ্চি দৌড়ে এসে আমার হবু শ্বশুরকে বলল, আঙ্কেল আঙ্কেল, সুমি আপুর ব্যথা উঠেছে, ওনাকে নিয়ে এখন হাসপাতালে যেতে হবে। আর আমি দোয়া করি আন্টির যেন একটা মেয়ে বাচ্চা হয়, ঠিক আমার মতোই। পিচ্চির কথা শুনে আমার মুখের কথা বলা বন্ধ হয়ে গেল। আমি জানতাম মেয়েটা 9 মাসে প্রেগনেন্ট, কিন্তু এই বিয়ের মঞ্চে বসে যে আমাকে এই কথা শুনতে হবে এটা আমার ধারণার বাইরে। পাশ থেকে কে জানি বলল, ভালোই তো, জামাইয়ের কপাল ভালো, যে বউয়ের সাথে একটা সন্তানও গিফট পেয়ে যাবে। বিষয়টা আপনাদের বুঝিয়ে বলি কিভাবে কি হয়েছিল, তাহলে হয়তো বুঝবেন। আজকে রাতে সবাই মিলে টেবিলে বসে খাবার খাচ্ছি, তখন বাবা বলল, রিফাত, তোর সাথে কিছু কথা ছিল। আমি বললাম, জি বাবা বলেন, কি বলবেন। বাবা বলল, আসলে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি বললাম, জি বলেন। বাবা বলল, আমরা সবাই মিলে তোর বিয়ে ঠিক করেছি। বিয়ের কথা শুনতেই আমি আম্মুর দিকে তাকালাম। আম্মু আমাকে ইশারা করে বলল, বাবা আমি কিছু জানি না ঈশ্বর, আমাকে তুই কিছু বলিস না। বাবা আমাকে আবার বলল, তুই তো জানিস আমি এক কথার মানুষ। আমি বললাম, জি বাবা বলেন। বাবা বলল, তোর এই বিয়েতে মেয়ে পক্ষ আমাদের 5 লক্ষ টাকা দিবে, এজন্য মূলত এই বিয়েটা হবে। আর মেয়ের বাবা আমার পূর্ব পরিচিত, যার কারণে আমি না করি নাই। বাবা আমার বিয়ে ঠিক করেছে মানলাম, কিন্তু যখন আমাকে টাকার কথা বলল তখন আমার মনে হলো এখানে একটা ব্যস্ত আছেই। আমি বাবাকে অনেক ভয় পাই। ভয় পাওয়ার কারণ একটাই, সেটা হলো আমি যখন কোনো অপরাধ করি তখন বাবা আমাকে দরজা বন্ধ করে ইচ্ছামতো মারে। এটাই হয়তো ভয়ের কারণ। বাবার কথা শুনে কিছুক্ষণ আমি নীরব ছিলাম, কিন্তু আমার মনে সন্দেহ দূর করার জন্য বললাম, বাবা আপনি এটা জানেন না, যৌতুক নেওয়া বা দেওয়া খুব বড় অপরাধ। বাবা বলল, তোর আমাকে বোঝাতে হবে না, আমি সবকিছু বুঝি। এটাকে যৌতুক নেওয়া বলে না, এটা হলো সুযোগের সদ্ব্যবহার। আমি বললাম, বুঝলাম না বাবা, আপনি কি বলতে চান। বাবা বলল, বিষয়টা হলো তুই যে মেয়েকে বিয়ে করবি সেই মেয়ে 9 মাসের প্রেগনেন্ট, আর মেয়েটা কার সাথে যেমন করেছে কিছুই বলে না, এজন্য মেয়ের বাবা চাই ওকে বিয়ে দিতে। বাবার কথা শুনে আমার কথা বলা বন্ধ হয়ে গেল। আমি যে কি বলবো এটাই বুঝতে পারছি না। শুধু বললাম, বাবা আমি এখন বিয়ে করতে চাই না, তাও আবার একটা 9 মাসের প্রেগনেন্ট মেয়েকে। বাবা বলল, তুই বললেই হবে, এত কিছু আমি শুনতে চাই না, আমি যা বললাম তাই হবে। এই কথা বলে বাবা খাবার রেখে চলে গেলেন। আমি খাবার টেবিলে মাথা নিচু করে বসে আছি। আম্মা আমার মাথায় হাত দিয়ে বলল, বাবা আমি কি করব বল, তোর বাবা যে কেমন মানুষ এটা তো জানিসই। আমি তোরে এটাই বলবো যে তুই পালিয়ে চলে যা, এই বিয়ে তোর করতে হবে না। আমি খাবার রেখে রুমে চলে গেলাম। রুমে গিয়ে আপুকে কল দিলাম। আপু আমার বড় না, কিন্তু ও আমার সমবয়সী, বলতে পারেন আমরা যমজ ভাই বোন। আরও 1 মিনিটের বড় আমার, এজন্য আপু বলি। আর আপু মেসি থেকে পড়াশোনা করে। আপু ফোন রিসিভ করে বলল, রিফাত বল। আমি বললাম, আপু আমি কিন্তু পালিয়ে চলে যাবো ভাবতেছি। আপু বলল, কি বলিস, ভাই তো এখনো পিচ্চি মেয়ে, আর একটু বড় হোক ভাই হলো আমার গার্লফ্রেন্ড। আমি বললাম, ভাইকে নিয়ে আমি পালিয়ে যাব তোরে বলছি। আপু বলল, তাহলে। আমি বললাম, একা একা পালিয়ে চলে যাব। বাবা একটা 9 মাসের প্রেগনেন্ট মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছে, আর বাবাকে নাকি আরো কয়েক লক্ষ টাকাও দিবে। টাকার জন্য বাবা আমাকে কুরবানি দিতে চাইছে। আপু বলল, কি বলিস এইসব, বাবা তো আমাকে কিছুই বলে নাই। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএফডি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস, লাইভ ম্যাচ দেখে এবং তাদের ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ হয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন ব্যাগ সহতা পাবেন। তাই এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড POTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। আমি বললাম, থাক বোন, তোর জানতে হবে না, তোরা তো দূরে গিয়ে সুখে আসোস, যত কষ্ট আমাদের ফোন রাখ। আপু বলল, আরে রিফাত শোন শোন। আমি আপুর কোনো কথা শুনলাম না, ফোন কেটে দিলাম। ভাইয়া ভিতরে আসবো। সামনে তাকিয়ে দেখি মাহি। মাহি হলো আমার চাচাতো বোন। মাহি নামে আমার আরেকটা গার্লফ্রেন্ড আছে, ও আবার আমার চাচাতো বোন মাহির বান্ধবী। নাম দুইটা, কিন্তু একজন চাচাতো বোন আরেকজন গার্লফ্রেন্ড, এই পার্থক্য আর কি। মাহি আমার পাশে বসে বলল, ভাইয়া বড় অব্বু এসব কি বলে, আমি তো সবকিছু শুনলাম। যদি আমার বান্ধবী এসব শুনতে পারে না, ও কিন্তু আত্মহত্যা করবে, ওকে তো তুই চিনিসই। আমি বললাম, আমি কি করব তুই বল মাহি, তবে আমি পালিয়ে যাব, আমি বিয়ে টিয়ে করতে পারবো না। মাহি বলল, একটা ভালো মেয়ে হলে মানা যেত, কিন্তু একটা প্রেগনেন্ট মেয়ে।
এমনও হতে পারে বিয়ের আসরে মেয়ের ডেলিভারি হয়ে যাবে, কবুল বলবি আর বাবা ডাক শুনবি, তাই তো? আমি বললাম দেখ মেজাজ গরম করবি না, এমনি কিন্তু মন খারাপ। মাহি বলল ভাইয়া রাফি কল দিয়েছে দেখ। আমি ফোন রিসিভ করে বললাম রাফি বল কি হয়েছে? রাফি বলল মামা একটা মেয়ের বাসার নিচে দাঁড়িয়ে আছি, তুই আয় তো। আমি বললাম এই রাতের বেলায় তুই কোন মেয়ের বাসার নিচে দাঁড়িয়ে আসোস? রাফি বলল আরে আয় তো তুই, মেয়েটাকে আজকে পটাবো, বারান্দায় দাঁড়িয়ে আছে। আমি বললাম তুই দিয়ে কথা বল। রাফি বলল তোরে ছাড়া আমি কি কোনো কাজ করছি বল? আমি বললাম বিপদে আছি, ফোন ডাক তুই। ফোন কেটে দিতেই মাহি বলল তাহলে এখন কি করবি? আমি বললাম যা তো বিরক্ত করিস না আমাকে। মাহি বলল আমি কি বলে দিব যে তোর বিয়ে হয়ে যাচ্ছে? বলে দেখ তোর কি অবস্থা করে মাহি। আমি বললাম তোর পায়ে পড়ি বোন, এটা করিস না, আমি দেখি কি করা যায়। মাহি চলে যাওয়ার পর চিন্তা করছি এখন আমি কি করব। দূর যা করার সকালে করব, এখন একটু ঘুমাই, আর ভালো লাগছে না। কোনো চিন্তা না করে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার হাত পা বিছানার সাথে বেঁধে রাখা হয়েছে। মনে মনে বললাম আমি পালিয়ে যাব, এই কথা আবার বাবাকে কে বলল? এখন কি আমাকে সত্যি সত্যি বিয়ে করতে হবে? এইসব জ্বালা আমার আর ভালো লাগে না। বাবা যা বলবে আমার কি তাই করতে হবে? আমার নিজের কি কোনো মতামত নেই? আম্মু খাবার নিয়ে আমার রুমে ঢুকে বলল আগে শুনতাম দেয়ালের নাকি গান আছে, আর এখন সত্যি তাই হলো। তোর বাবা আমাদের কথা কিভাবে শুনলো এটাই বুঝলাম না। আমি বললাম থাক, আপনাকে আর কিছু বলতে হবে না আম্মা জান, আপনাকে আমি ভালো করেই চিনি, সবকিছু বলে এখন ভালো সাজা হচ্ছে। আম্মু বলল বিশ্বাস কর বাবা। আমি বললাম যাও আম্মু, আমার ভালো লাগছে না। বাবা কেন বোঝে না, খালি টাকা দিয়ে কি সবকিছু হয়? আমার জীবনটাকে নষ্ট করে দিবে। ঠিক আছে তোমাদের যা ভালো মনে হয় তাই করো, আমি একটা শব্দও করব না। শুধু মাইকে আমি কি জবাব দিব তাই চিন্তা করছি। আম্মু আর কিছু বলে নাই, চুপচাপ রুম থেকে চলে গেল। আম্মু যেতেই মাই কল দিল, ওর নিজের ফোন নাই, এটা ওর আম্মুর ফোন। যদি ওর কল না ধরি তাহলে ও খুব কান্না করবে, কি যে করবে এখন। আমি বললাম আম্মু। আম্মু আমার ডাক শুনে এসে বলল বল। আমি বললাম ফোনটা একটু রিসিভ করে বসো এখানে। আম্মু আমার কথা মতো ফোন রিসিভ করলো। মাহি ওপাশ থেকে বলল আমার জান এখন কি করে? আমি বললাম তোমার জান এখন তার মায়ের সাথে বসে আছে, আর যা কিছু বলতো সব আমার আম্মু শুনছে। মাহি বলল সরি, তুমি আমাকে আগে বলবা না? ফোন রাখলাম ভাই, পরে কথা হবে। আমি বললাম আরে মাহি শোনো। ডাক বাবা। মাহিও বল কেটে দিল। আম্মু আমার দিকে তাকিয়ে বলল পিঠটা একটা মেয়ে, যদি এসব শোনে তো কি করবে? আমি বললাম কি আর করবে, আত্মহত্যা করবে। আমি থাকবো থানায় আর তোমরা বাসায়, এই পর্যন্ত। আব্বু বলল বাবা এখন আমি কি করব বল? আমি বললাম কিছু করতে হবে না, যা ভালো মনে করো তাই করো, তোমরা তো আবার সবকিছু ভালোই করতে পারো। আচ্ছা আমি তোর বাবাকে বলে দেখি কি করে। এই বলে আম্মু চলে গেল, কিন্তু আমি জানি কোনো রকম কিছু পরিবর্তন আম্মু করতে পারবে না, এবং তাই হলো। কিছুক্ষণ পর আমাকে সাজিয়ে তুলে নিয়ে গেল, আর বাকিটা তো আপনারা জানেন কবুল বলার আগে কি হয়েছে। যাক এখন বর্তমানে আসা যাক। মেয়ে ডেলিভারি হবে শুনে বাবা বলল সবকিছু তো শেষ, এখন কবুল বলার বাকি। মেয়েকে 3 বার কবুল বলতে বলেন যাতে বিয়েটা হয়ে যায়। মেয়ের বাবা বলল হাসপাতালে বিয়ে হবে ওদের, চলেন। কিন্তু কে জানি এসে বলল আর হাসপাতালে যেতে হবে না, মেয়ের নাকি ছেলে বাচ্চা হয়েছে, আর মেয়ের বাবাকে যেতে বলছে। আমার বাবা আমার দিকে তাকিয়ে বলল ভিতরে চল, তোর ছেলে হয়েছে মানে আমার নাতি। আমি বাবার কথা শুনে চুপচাপ বসে আছি, মনে মনে বললাম সবকিছু আরেকবেটা করেছে, আর এখন ফিরতে বাপ হবো আমি। বাহ বাঙালি বাহ। আমি আমার শ্বশুরের দিকে তাকিয়ে বললাম মেয়ে কালো হলেও আমি মেনে নিতাম, যদি পঙ্গু হতো তাও আমি মেনে নিতাম, কিন্তু একটা ছেলের মা এখন আমি কি মেনে নিব? এর থেকে আপনারা সবাই আমাকে মেরে ফেলেন, আমি এটাই মেনে নিব। আমি এই কথা বলতেই একটা মহিলা এসে আমার হাত ধরে বলল আমার সাথে চলো, আমার মেয়ে তোমাকে কিছু বলতে চাই। মহিলাটা আমার হাত ধরে আমাকে ভিতরে নিয়ে গেল। ভিতরে যেতেই দেখি কয়েকজন মহিলা আর মাঝখানে একটা মেয়ে, ওর কোলে আবার একটা বাচ্চা। তার মানে এটাই কি সেই মেয়ে? মানতে হবে মেয়েটা সুন্দর আছে, চোখ রাখা যায় না মেয়েটার উপর, এতটাই সুন্দর। মেয়েটা নিজের মাকে রেখে সবাইকে যেতে বলল। সবাই যাওয়ার পর মেয়েটা আমাকে উদ্দেশ্য করে বলল আপনাকে কষ্ট দেওয়ার জন্য সরি। আমি ধীরে বললাম বুঝলাম। মেয়েটি বলল জানেন তো বাবার খুব আদরের মেয়ে আমি আমার খালাতো ভাইয়ের সাথে সম্পর্কে জড়িয়ে এইসব করছি, আর ও আমাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু ওর পরিবার না করছে, যার কারণে আপনার সাথে বাবা বিয়ে ঠিক করেছে। আমার জন্য আপনি অযথা কেন কষ্ট পাবেন? এজন্য আমি ওদের বলছি বাচ্চা সহ আমি মারা যাব। এই কথা শুনে সবাই আসছে, আপনাকে কষ্ট দেওয়ার জন্য সরি। যাক তাহলে বাঁচা গেল, কি ভয়টাই না পেয়েছিলাম। বিয়ে করার আগে বাচ্চার বাবা হয়ে যাব, এটা কি সোজা কথা? কি সাংঘাতিক কথা তাই না? আমি আবার একটু হাত ছেড়ে নিয়ে বসে বললাম আপনাকে কিভাবে ধন্যবাদ দিব আপু, বলার বাইরে।
জানেন আমার একটা পিচ্চি গার্লফ্রেন্ড আছে, মাত্র ক্লাস 10-এ পড়ে। ও যদি জানতো যে আমার বিয়ে হয়ে গেছে সরাসরি আত্মহত্যা করতো। জানেন আপু, মেয়েটি বলল এত পিচ্চি মেয়ের সাথে প্রেম করা ভালো না। আমি বাচ্চাটাকে কোলে নিয়ে বললাম, বাবু আমাকে আব্বু বলো তো, আর একটু হলেই তো সত্যি তোমার আব্বু হয়ে যেতাম। মেয়েটি হাসি দিয়ে বলল, সত্যি আব্বু হবেন নাকি? মেয়েটার কোলে বাচ্চাটা দিয়ে বললাম, মাফ করেন আমাকে। ইস বাবা, কি বড় বিপদ থেকে বাঁচালেন, নইলে আজকে সর্বনাশ হয়ে যেত। মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, আমার নাম জানেন? আমি বললাম, এই কবুল বলার আগে একটা মেয়ে এসে বলছিল সুমি আপুর ডেলিভারি হবে। মেয়েটি বলল, ও তাহলে তো জেনেই গেলেন, আচ্ছা থাকেন, আমার বিয়েটা দেখে যান। আমি বললাম, বিয়ে হলে আর কি হবে, যা করার তো আগেই করে ফেলেছেন, এখন তো আর কিছু বাকি নাই। আমার কথা শুনে সুমি বলল, আপনি মিয়া বাজে কথা বলেন, যান বাইরে। আমি বললাম, উচিত কথা বললেই দোষ, তাই না? আর কিছু না বলে বাইরে চলে গেলাম। আর কিছুক্ষণের ভিতরে জানাজানি হয়ে গেল যে মেয়ের আসল বাবা এসে মেয়েকে বিয়ে করবে। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। আমার বাবার থেকেও আরো বেশি ডেঞ্জারেস আমার হবু শ্বশুর। আমি যখন চলে যাব তখন আমাকে ডাক দিয়ে বলল, এই ছেলে এদিকে আসো। মনে মনে বললাম, হয়তো আমার কাছে মাপ চাইবে, এজন্য আমাকে ডাকছে। এখন আর মাপ চেয়ে কি করবে, আমি তো কিছুই মনে করি না, শুধু একটু ভয় পেয়েছি। আমি হবু শ্বশুরের সামনে গিয়ে বললাম, থাক আঙ্কেল, মাপ চাইতে হবে না, আমি কিছু মনে করি নাই, আর এসব হয়েই থাকে মাঝে মাঝে। আমার হবু শ্বশুর হাসি দিয়ে বলল, তোমার বাবার মতোই আমিও এক কথার মানুষ, আমি যা বলি তাই করি। আমি তোমাকে একবার জামাই বলছি মানে তুমি আমার মেয়ের জামাই। আমার বড় মেয়ের সাথে তোমার বিয়ে হবে না তো কি হয়েছে, আমার আরেক মেয়ে আছে না। আমার বাবা তো হবু শ্বশুরের কথা শুনে লাফ দিয়ে আমাদের সামনে এসে বলল, এই না হলে আমার বিয়াই। আমি জানতাম আমার বিয়াই কিছু একটা করবে। এখন মেয়ে কোথায় আছে, ডাক দেন, দুই বোনের বিয়ে একসাথেই হয়ে যাক। বাবার কথা শুনে আমি পুরাই বোকা হয়ে গেলাম। এক সমস্যা দূর হতে না হতে আরেক সমস্যা এসে হাজির। আমার হবু শ্বশুর বলল, আমার মেয়ে লন্ডনে থাকে, ওখানে পড়াশোনা করে, ওদের বিয়ে হবে ভিডিও কলে, আমি সবকিছু রেডি করছি। এই কথা বলে হবু শ্বশুর ভিতরে চলে গেল। আমি বাবার দিকে তাকিয়ে বললাম, বাবা এইসব আপনি কি করছেন, আপনার মাথা খারাপ হয়ে গেছে? বাবা আমাকে ধমক দিয়ে বলল, চুপ কর তুই, আমার থেকে বেশি বুঝিস, মেয়ে লন্ডন থেকে পড়াশোনা করে, এখন চিন্তা কর ও কতটা শিক্ষিত হবে, আর সারা জীবন তোর কোনো কাজ করতে হবে না। আমার বৌমা লন্ডন থেকে এসে নিশ্চয়ই বড় কোনো চাকরি করবে। যা এখন তুই গিয়ে তোর জায়গায় বস, আর বাসায় যেতে হবে না। মনের ভিতরে আলাদা একটা রাগ হলো। এখন যে আমি কি করব এটাই বুঝতে পারছি না। মনে করছিলাম আমি হয়তো বেঁচে যাব, কিন্তু উল্টো মনে হচ্ছে বিপদ আমার দিকে এগিয়ে আসছে। কি যে কপাল নিয়ে আমি এই দুনিয়াতে আসলাম। আমি চুপচাপ আনমনে বসে এইসব চিন্তা করছি।